ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বল নামটা শুনলেই কেমন স্কুলের কথা মনে পড়ে যায়, তাই না? আমরা প্রায় সবাই এটা পড়েছি, কিন্তু এর আসল গভীরতা, এর ভেতরের অর্থটা কি আমরা কখনো সেভাবে ভেবে দেখেছি? আচ্ছা চলুন আজ এর গভীরে গিয়ে দেখি এই প্রস্তাবনা ভারতের জন্য ঠিক কী অর্থ বহন করে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই সেই ঐতিহাসিক নথি, ভারতের সংবিধানের একদম প্রথম পাতা। দেখুন, মাত্র একটা অনুচ্ছেদ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা গোটা দেশের স্বপ্ন, আদর্শ আর আকাঙ্ক্ষা। বলা যেতে পারে এইটাই আমাদের সংবিধানের প্রবেশদ্বার। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা ভূমিকা, একটা ইন্ট্রোডাকশন, নাকি এর চেয়েও বেশি কিছু, আমাদের জাতির আত্মা? এই বিশ্লেষণটা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার একটা চেষ্টা। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই প্রস্তাবনার আসল উদ্দেশ্যটা কি। কেন এটাকে প্রায়ই ভারতের একটা পরিচয়পত্রের সাথে তুলনা করা হয়? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। প্রখ্যাত আইন বিশেষজ্ঞ এন এ পালখিওয়ালা তিনি প্রস্তাবনাকে বলেছিলেন সংবিধানের পরিচয়পত্র। কি দারুণ একটা উপমা, তাই না? ঠিক যেমন একটা আইডেন্টিটি কার্ডে আমাদের পরিচয় লেখা থাকে, প্রস্তাবনাও ঠিক সেভাবেই এক ঝলকে আমাদের সংবিধানের মূল চরিত্রটা তুলে ধরে। আচ্ছা, এই যে প্রস্তাবনার ধারণা, এটা এলো কোথা থেকে? এর পেছনের গল্পটাও কিন্তু বেশ মজার। আইডিয়াটা আসলে নেওয়া হয়েছিল আমেরিকান সংবিধান থেকে। ওটাই ছিল বিশ্বের প্রথম সংবিধান যেখানে একটা প্রিয়াম্বল ছিল। আমাদের দেশে জওয়াহরলাল নেহরু প্রথম এটাকে অবজেক্টিভ রেজলিউশন হিসেবে পেশ করেন, মানে সংবিধানের উদ্দেশ্যটা কি হবে তার একটা রূপরেখা। আর এটাই পরে সংবিধানের ভূমিকা হয়ে ওঠে। আর ফাইনালি এটা গৃহীত হয়েছিল ২৬শে নভেম্বর ১৯৪৯-এ। এখন প্রশ্ন হল, এই যে এত বড় একটা সংবিধান, এর ক্ষমতাটা আসে কোথা থেকে? এর উৎসটা কি? চলুন পরের অংশে এই জরুরি প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। প্রস্তাবনার প্রথম তিনটি শব্দ সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভারতের জনগণ। এর মানেটা খুব সহজ কিন্তু গভীর। এই সংবিধানের সমস্ত ক্ষমতার উৎস হল দেশের সাধারণ মানুষ। কোনো রাজা বা বিদেশি শক্তি নয়, আমরা ভারতের সাধারণ মানুষই নিজেদের এই সংবিধান দিয়েছি। একে বলে জনগণের সার্বভৌমত্ব। চলুন এবার দেখি প্রস্তাবনা আমাদের রাষ্ট্রকে অর্থাৎ ভারতকে ঠিক কীভাবে বর্ণনা করছে। এখানে ৫টা মূল বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যা ভারতের আসল চরিত্রটা ঠিক করে দেয়। প্রথমটা হল সার্বভৌম। এর সহজ মানে হল ভারত একটা স্বাধীন রাষ্ট্র। এটা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল নয় বা কারোর অধীনেও নয়। ভারত তার নিজের অভ্যন্তরীণ বা বাইরের সব ব্যাপারে সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ স্বাধীন। দ্বিতীয়ত, সমাজতান্ত্রিক। এখন ভারতের সমাজতন্ত্র কিন্তু অন্য দেশের মতো নয়। আমাদেরটা হল গণতান্ত্রিক সমাজতন্ত্র। এর আসল লক্ষ্য হল দেশ থেকে দারিদ্র্য, অজ্ঞতা, রোগ আর সুযোগের যে বৈষম্য আছে সেগুলোকে দূর করা। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কমিউনিস্ট সমাজতন্ত্রের সব উৎপাদন রাষ্ট্রায়ত্ত করা হয়, ব্যক্তিগত সম্পত্তি তুলে দেওয়া হয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক সমাজতন্ত্র একটা মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমিতে বিশ্বাস করে। এখানে সরকারি আর বেসরকারি দুটো উদ্যোগই পাশাপাশি চলতে পারে। তৃতীয় বৈশিষ্ট্য, ধর্মনিরপেক্ষ। ভারতে ধর্মনিরপেক্ষতার ধারণাটা কিন্তু বেশ পজিটিভ। এর মানে হল রাষ্ট্রের নিজের কোনো ধর্ম নেই। রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, আর সব ধর্মই রাষ্ট্রের থেকে সমান মর্যাদা আর সমর্থন পাবে। চতুর্থত, গণতান্ত্রিক। এর মানে খুব সোজা। দেশের সর্বোচ্চ ক্ষমতা আসলে কার হাতে? জনগণের হাতে। মানুষই ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি ঠিক করে, আর সেই প্রতিনিধিরাই দেশ চালায়। আর পঞ্চম বৈশিষ্ট্যটা হল প্রজাতন্ত্র। আচ্ছা, রাজতন্ত্রে কি হয়? রাষ্ট্রপ্রধান হন উত্তরাধিকার সূত্রে, তাই না? কিন্তু প্রজাতন্ত্রে ঠিক তার উল্টো। এখানে রাষ্ট্রপ্রধান মানে আমাদের দেশের রাষ্ট্রপতি জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হন। তো রাষ্ট্র কেমন হবে তা তো জানা গেল। এরপর প্রস্তাবনা দেশের সব নাগরিককে 4টে মূল প্রতিশ্রুতি বা প্রমিস দেয়। চলুন দেখি সেই উদ্দেশ্য বা প্রতিশ্রুতিগুলো ঠিক কি কি। এই 4টে স্তম্ভ হল ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। ন্যায় বিচার হবে সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক সব ক্ষেত্রে। স্বাধীনতা থাকবে চিন্তা করার, কথা বলার, বিশ্বাস, ধর্ম আর উপাসনার। সাম্য থাকবে স্ট্যাটাস আর সুযোগের। আর সবশেষে ভ্রাতৃত্ববোধ, যা প্রত্যেক ব্যক্তির মর্যাদা আর দেশের একতাকে নিশ্চিত করবে। কিন্তু এই প্রস্তাবনা কি একটা স্থির, অপরিবর্তনীয় লেখা, যা একবার লেখা হয়ে গেছে তাই ফাইনাল? একদমই না। এটা একটা জীবন্ত ভূমিকার মতো, যা সময়ের সাথে সাথে বদলেছে, বিবর্তিত হয়েছে। চলুন দেখি কিভাবে এর আইনি ব্যাখ্যা বদলেছে। শুনলে অবাক হবেন যে এর এত বছরের ইতিহাসে প্রস্তাবনার সংশোধন করা হয়েছে মাত্র একবার। হ্যাঁ, জাস্ট ওয়ান টাইম।
সেই একবারের সংশোধনটা হয়েছিল ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তখন শরণ সিং কমিটির সুপারিশে ৩টে নতুন শব্দ যোগ করা হয়েছিল: সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি। শুধু তাই নয়, আদালতের চোখেও এর স্ট্যাটাস সময়ের সাথে বদলেছে। যেমন ১৯৬০ সালের বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট বলল প্রস্তাবনা সংবিধানের অংশই নয়। ভাবা যায়? কিন্তু ঠিক ১৩ বছর পর ১৯৭৩ সালে ঐতিহাসিক কেশবানন্দ ভারতী কেসে আদালত তার আগের রায়টা পুরো পাল্টে দিল, বলল হ্যাঁ, প্রস্তাবনা সংবিধানেরই অংশ। আর ফাইনালি ১৯৯৫ সালে এলআইসি অফ ইন্ডিয়া কেসে কোর্ট আরও জোর দিয়ে বলল যে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। সংবিধান সভার আরেকজন সদস্য কে এম মুন্সি প্রস্তাবনাকে একটা দারুণ নামে ডেকেছিলেন: আমাদের সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কোষ্ঠী বা রাশিফল। একটা রাশিফল যেমন আমাদের ভবিষ্যতের পথ দেখায়, প্রস্তাবনাও ঠিক তেমনই ভারতের ভবিষ্যতের পথ প্রদর্শক। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ১৯৪৯ সালে লেখা এই কোষ্ঠী আজও কি ভারতের ভাগ্য নির্ধারণ করে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল।